গল্পের শুরুতেই দেখা যায় যে কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পেলস নিচ্ছিল, কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে। ঠিক তখনই তাদের এমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ানক ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরে আসে। কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না। সে মাঝপথে ঝড়ের কবলে কোথাও হারিয়ে যায়। ওদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না। তাই তারা তাকে আর খুঁজে পায় না। তারা ভাবে তাদের সঙ্গী, যার নাম মার্ক, সে হয়তো মারা গেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। তারা তাদের শক্তিশালী যে ফ্লাইং অবজেক্ট ছিল, সেই ফ্লাইং অবজেক্ট স্টার্ট করে সেখান থেকে অর্থাৎ মঙ্গল থেকে চলে আসে। কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় মার্ক এখনও বেঁচে আছে এবং ঝড়ের সময় একটি ধারালো রড তার পেটে ঢুকে যায়। তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সে কোনো ক্রমে তাদের থাকার জন্য যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পে প্রবেশ করে। এরপর সে প্রথমে নিজের শরীর থেকে ওই রডটি বের করে। এরপর তার মনে প্রবল দুশ্চিন্তা দেখা দেয়, কারণ সে জানতো নাসার এর পরের মিশন 4 বছর পর হবে, তাও আবার তার ক্যাম্প থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে। কিন্তু এতদিন পর্যন্ত বেঁচে থাকার জন্য মার্কের কাছে খাবার ছিল না। ক্যাম্পে যে পরিমাণ খাবার ছিল সেই খাবার দিয়ে কোনো মতেই 4 বছর চালানো যেত না। তাই তাকে যেমন করেই হোক খাবার জোগাড় করতেই হবে। এরপর সে ক্যাম্পে থাকা কিছু আলু হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় সে এখানে আলুর চাষ করবে। আর তা করতে গেলে লাগবে জল, উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়া, যার কোনো অস্তিত্বই এই গ্রহে নেই। কিন্তু সে হার না মেনে চাষ করার প্রস্তুতি নিতে শুরু করে। সে প্লাস্টিক দিয়ে কিছুটা জায়গা ঘিরে নিয়ে সেখানে একটি আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করে। এবার তার জলের প্রয়োজন হয়, কিন্তু এখানে চাষ করা যায় এরকম জল ছিল না। শুধুমাত্র তৃষ্ণা মেটানোর মতো জল ছিল। কিন্তু সে জানতো কিভাবে জল তৈরি করতে হয় এবং সৌভাগ্যবশত প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে ছিল। তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে উত্তপ্ত করে জল বানানোর চেষ্টা করে, যার ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হয়। যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন এবং অক্সিজেন সঠিক পরিমাণে নিয়েছিল, কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে যে অক্সিজেন কমে গিয়েছিল মার্ক তা হিসাব করেনি। কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে এবং মার্ক এখন সফল হয়। এখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যেটুকু জলের প্রয়োজন ছিল তা সে পেয়ে যায়। আর তার কয়েকদিন পরই সেখানে প্রথম চারা অঙ্কুরিত হয়, যেটি দেখে মার্ক খুব খুশি হয়। অন্যদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয়। এরপর হঠাৎ একদিন একটি স্যাটেলাইট অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহের যেখানে রাখা ছিল সেখান থেকে সরিয়ে অন্য আরেক জায়গায় রাখা হয়েছে। এগুলো আসলে ছিল কিছু সোলার প্যানেল, যেগুলিকে মার্ক তার প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এরপর সেই দৃশ্য তার সিনিয়রদের ডেকে দেখায়, যা দেখে তারা বুঝতে পারে মার্ক এখনও মঙ্গল গ্রহে বেঁচে আছে। এরপর সিনিয়র অফিসার বলে যে বেঁচে আছে জেনেও আমরা তাকে সাহায্য করতে পারবো না, কারণ তাকে সাহায্যের জন্য আমরা এখনই রওনা দিলেও তার কাছে পৌঁছতে যে সময় লাগবে তার আগেই ক্ষিধা এবং তৃষ্ণায় সে মারা যাবে, কারণ পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছতে প্রায় 1 বছর টাইম লাগবে। আর ততদিনে বেঁচে থাকার মতো খাবার বা সামগ্রী কোনোটাই মার্কের কাছে ছিল না। ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে। সে হিসাব করতে থাকে 4 বছর পর পৃথিবী থেকে যে স্পেসশিপটি এখানে পাঠানো হবে তা তার লোকেশন থেকে আরও 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করবে। মার্ককে তার আগেই সেই লোকেশনে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছতে তার মোট 50 দিন সময় লাগবে, কেননা তার কাছে যে গাড়িটি ছিল সেটি মাত্র দিনে 35 কিলোমিটার চলতে পারে। তারপর তাকে আরও রিচার্জ করতে হয়, কারণ এটি সোলার শক্তি দ্বারা চালিত একটি গাড়ি। ওদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর জন্য পরিকল্পনা হতে থাকে। আর এরকম ব্যবস্থা সম্পন্ন করার জন্য 3 মাস সময় লাগবে। আবার পৃথিবী থেকে মঙ্গলে যেতে আরও 9 মাস সময় লাগবে। তাই এতে প্রায় 1 বছর টাইম লাগবে। অন্যদিকে মঙ্গল গ্রহে মার্কের আরও 48টা দিন কেটে যায়। তার চাষ করা আলু গাছগুলি এখন অনেক বড় হয়ে গেছে। সে মোট 400টি আলুর গাছ বড় করেছে, যা তার আশার থেকেও অনেক বেশি। এরপর সে সব আলু তুলে নেয় এবং যেগুলি ছোট ছোট সেই আলুগুলিকে আবার লাগিয়ে দেয়।
কিন্তু সে জানতো সে যদি নাসার সাথে যোগাযোগ করে উঠতে না পারে তাহলে সে যতই আলু চাষ করুক না কেন তার পক্ষে এই মঙ্গল গ্রহে জীবিত থাকা সম্ভব নয়। তাই সে পৃথিবী তথা নাসার সাথে যোগাযোগ করতে মরিয়া হয়ে ওঠে। এরপর সে এমন একটি জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো একটি পথফাইন্ডার নামে যন্ত্র খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে। মার্ক জানতো এটি খুব পুরনো দিনের যন্ত্র। এটিতে করে শুধুমাত্র কিছু লো কোয়ালিটির ফটো ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে পথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে 3টি মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার। আর মার্ক এই 3টি কাগজের মধ্যে মাঝখানের কাগজটি অর্থাৎ বোর্ডটিতে লিখে রেখেছিল যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছচ্ছে। আর দুপাশের দুটি কাগজে একটিতে লেখা ছিল হ্যাঁ, অন্যটিতে লেখা ছিল না। এরপর পথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ এর দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখা যাচ্ছিল বা তারা দেখতে পাচ্ছিল। মার্ক এটা বুঝতে পেরে খুব আনন্দ পায় এবং সে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করে, কারণ পথফাইন্ডারের মাধ্যমে ভিডিও বা অডিও কল করা যেত না। এরপর নাসা কোডের মাধ্যমে মার্ককে জানায় যে পৃথিবী থেকে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাকে এও জানানো হয় যে তার সঙ্গী ক্রু মেম্বাররা এখনও পৃথিবীতে এসে পৌঁছায়নি, তারা পৃথিবীর দিকে আসছে। তবে তাদেরকে জানানো হয়নি যে মার্ক এখনও বেঁচে আছে। কিন্তু এরপর তাদের জানানো হয় যে মার্ক জীবিত রয়েছে। এই কথা শুনে তারা খুবই আনন্দিত হয়, আর তার সঙ্গে তারা এটা ভেবে দুঃখীও হয় যে তারা ভুল করে, তাদের ভুলের কারণে মার্ক সেখানে একা রয়ে গেছে বা তারা মার্ককে সেখানে ফেলে এসেছে। যাই হোক, মার্ক এবার খুব খুশি। সে তার চাষ করা আলুর একটি ভিডিও রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন মার্ক যেখানে আলুর চাষ করেছিল সেখানে একটি বিস্ফোরণ হয়, যার জন্য সমস্ত আলু চাষ নষ্ট হয়ে যায়। তার পক্ষে আর নতুন করে আলু চাষ করা সম্ভব হয়ে ওঠে না, কেননা সে ক্যাম্পে থাকা সমস্ত উপকরণ দিয়ে পৃথিবীর মতো ক্লাইমেট তৈরি করেছিল, যা পুনরায় তৈরি করার উপকরণ ছিল না। এরপর মার্ক হিসাব করে দেখে খাবার জন্য তার কাছে যে পরিমাণ আলু আছে তা খেয়ে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকা যাবে না। তাই নাসা থেকে বলা হয় মার্ককে যতটা সম্ভব কম খাবার খেয়ে থাকতে হবে পৃথিবী থেকে, যতক্ষণ না পর্যন্ত সাহায্য এসে পৌঁছায়। মার্কও সেই কথা মতো একদিনের খাবার 3 দিনে ভাগ করে খায়। আর অন্যদিকে পৃথিবী থেকে নাসা মার্কের প্রয়োজনীয় খাবার দাবার এবং জিনিসপত্র ভর্তি করে একটি স্পেসশিপ পৃথিবী থেকে লঞ্চ করে। কিন্তু দুর্ভাগ্যবশত লঞ্চের কিছুক্ষণ পরেই ওই রকেটটি ধ্বংস হয়ে যায়। আর এই কারণেই আবার সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এখন আর কোনো মতেই মার্কের বেঁচে থাকা সম্ভব নয়। আর এই খবর মার্ক জানতে পেরে সে খুব ভেঙে পড়ে। সে তার বাবা মাকে দেওয়ার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা থাকে মার্কের মৃত্যুর জন্য তা খুব খুশি। সে তার চাষ করা আলুর একটি ভিডিও রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন মার্ক যেখানে আলুর চাষ করেছিল সেখানে একটি বিস্ফোরণ হয়, যার জন্য সমস্ত আলু চাষ নষ্ট হয়ে যায়। তার পক্ষে আর নতুন করে আলু চাষ করা সম্ভব হয়ে ওঠে না, কেননা সে ক্যাম্পে থাকা সমস্ত উপকরণ দিয়ে পৃথিবীর মতো ক্লাইমেট তৈরি করেছিল, যা পুনরায় তৈরি করার উপকরণ ছিল না। এরপর মার্ক হিসাব করে দেখে খাবার জন্য তার কাছে যে পরিমাণ আলু আছে তা খেয়ে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকা যাবে না। তাই নাসা থেকে বলা হয় মার্ককে যতটা সম্ভব কম খাবার খেয়ে থাকতে হবে পৃথিবী থেকে, যতক্ষণ না পর্যন্ত সাহায্য এসে পৌঁছায়। মার্কও সেই কথা মতো একদিনের খাবার 3 দিনে ভাগ করে খায়। আর অন্যদিকে পৃথিবী থেকে নাসা মার্কের প্রয়োজনীয় খাবার দাবার এবং জিনিসপত্র ভর্তি করে একটি স্পেসশিপ পৃথিবী থেকে লঞ্চ করে। কিন্তু দুর্ভাগ্যবশত লঞ্চের কিছুক্ষণ পরেই ওই রকেটটি ধ্বংস হয়ে যায়। আর এই কারণেই আবার সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এখন আর কোনো মতেই মার্কের বেঁচে থাকা সম্ভব নয়। আর এই খবর মার্ক জানতে পেরে সে খুব ভেঙে পড়ে। সে তার বাবা মাকে দেওয়ার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা থাকে মার্কের মৃত্যুর জন্য তারা যেন দুঃখ না পায়, কারণ তাদের ছেলে তার কাজকে খুব ভালোবাসে এবং সে তার কাজে দক্ষ। আর যদি সে মারা যায় তবে তার মৃত্যুর পেছনে অনেক মহৎ উদ্দেশ্য থাকবে, যা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান। তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে। এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয়। এই সময় চীন স্থির করে যে সে নাসাকে সাহায্য করবে এবং মার্ককে সাহায্য করবে।
কারণ তাদের রকেট লঞ্চ করার জন্য পুরোপুরি তৈরি ছিল। আর এর 28 দিন পর নাসা চায়নার সাহায্যে আর একবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয়। অন্যদিকে রিচ নামে অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা একজন ছেলে এসে হাজির হয়। সে মার্কের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর একটি পদ্ধতি বলে। সে বলে যে যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে, ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, তাহলে আমরা ওই সময় প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার পৌঁছে দেব, আর স্লিং শটের মাধ্যমে আবার পুনরায় মঙ্গলের দিকে ঘুরিয়ে দেব। এই স্লিং শট কথার অর্থ হলো গ্র্যাভিটেশনাল পুল। তার দ্বারা যে কোনো স্পেসশিপকে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায়। রিচ আবার বলে, যখন এরা ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন এরা যেন মঙ্গল গ্রহে ল্যান্ড না করে, কারণ এতে তাদের স্পেসশিপের যে সলিড ইন্ধন বা সলিড ফুয়েল সেটি শেষ হয়ে যাবে, আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্ককে একা মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। অ্যামিবি নামে যে রকেটটি, যা কিনা আগে থেকেই মঙ্গল গ্রহে রাখা আছে, সেটা নিয়েই মার্ককে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপ থেকে মার্ককে ধরে নেওয়া হবে। কিন্তু এটা শুনে যতটা সহজ বলে মনে হচ্ছে, বাস্তবে এত সহজ নয়। রিচ নামের এই ছেলেটি যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবে নাসা রাজি হয় না। কারণ তারা বলে, আমরা একজনকে বাঁচানোর জন্য 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না। কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা ঠিক সময়েই মার্কের কাছে পৌঁছে যাবে। কিন্তু এর ফলে যে স্পেসশিপটি অলরেডি পৃথিবীর কাছে চলে এসেছে, তার মিশন অর্থাৎ পুনরায় পৃথিবীতে আসতে আরও 533 দিন বেশি সময় লাগবে। তাই নানা আলোচনার পর নাসা সিদ্ধান্ত নেয় তারা এই কাজটি করবে না। কারণ তারা একজনকে বাঁচানোর জন্য, যার বাঁচার সম্ভাবনা অনেক কম, তার জন্য 5 জনের জীবন, যাদের বাঁচার সম্ভাবনা অনেক বেশি, তাদের জীবন ঝুঁকিপূর্ণ করতে পারে না। যাই হোক, এদিকে নাসা যে উদ্দেশ্যে মঙ্গল গ্রহে এই মিশনটি পাঠিয়েছিল, সেই উদ্দেশ্যে মার্ক পূরণ করার কাজে মন দেয়। ওদিকে রিচ নামের সেই ছেলেটি যে স্লিং শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল, সে তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের বাকি সঙ্গীদের কাছে কোনো ক্রমে পাঠিয়ে দেয়, যারা কিনা মঙ্গল থেকে পৃথিবীর দিকে ফিরছিল। তখন মার্কের এই 5 জন সঙ্গী নাসার কোনো রকম পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর পরিকল্পনা করে। কিন্তু যখন এই 5 জনের স্পেসশিপ তাদের দিক পরিবর্তন করে এবং গতির পরিবর্তন করে, তখন নাসার কর্মীরা জানতে পারে যে তারা মার্ককে উদ্ধার করার জন্য চলে যাচ্ছে। নাসাও তখন তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং অন্যান্য সাহায্য তাদের কাছে পৌঁছে দেয়। আর এই কাজে সাহায্য করে চীনের স্পেস এজেন্সি। অন্যদিকে মার্ক তার গাড়িতে করে আগের থেকেই মঙ্গলে থাকা অ্যামিবি নামের ওই ছোট্ট ফ্লাইং অবজেক্টটির কাছে যেতে শুরু করে। সে জানতো যে এই স্পেসশিপে করে কোনোভাবেই পৃথিবী পর্যন্ত যাওয়া যাবে না। এই স্পেসশিপে শুধুমাত্র মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যাবে। তাই সেই পর্যন্ত পৌঁছে হামিসের দেখা পেলেই হবে। হামিস হলো সেই স্পেসশিপ যেটির সাহায্যে মার্ক এবং তার সঙ্গীরা মঙ্গলে এসেছিল, আর এখন ওই হামিসে করেই তার সঙ্গীরা মার্ককে নিতে আসছে। মার্ক এবার 90 দিন পর ওই ছোট্ট স্পেসশিপ অ্যামিবার কাছে পৌঁছে যায়। এখানে এসে মার্ক দেখে যে সেই যন্ত্রটি, অর্থাৎ সেই অ্যামিবি নামে যে ছোট ফ্লাইং অবজেক্টটি, তার ফুয়েল রয়েছে খুবই কম। নাসা মার্ককে জানায় যে এই যানটির বেশ কিছু যন্ত্রপাতি খুলে দিয়ে যানটিকে হালকা বানাতে হবে। সেই মতো মার্ক এই মহাকাশযানে থাকা অন্যান্য সমস্ত ভারী জিনিসগুলোকে ফেলে দিতে থাকে, কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের অরবিটের বাইরে বেরোতেই হবে। কারণ তা না হলে যদি ওই 5 জন অ্যাস্ট্রোনট ভুল করে মঙ্গল গ্রহে ল্যান্ড করে, তাহলে তাদের সমস্ত সলিড ফুয়েল ফুরিয়ে যাবে এবং তারা আর কেউই কোনো দিন পৃথিবীতে যেতে পারবে না। তাই মার্ক অসম্ভব এবং একটি বিপজ্জনক ঝুঁকি নিয়ে সারা বিশ্বের নজর এখন এই মার্কের দিকে, এবং ঝুঁকি নিয়ে মার্ক এবার তার স্পেসশিপটি লঞ্চ করে। মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তির প্রবল প্রতিরোধ সহ্য করে মার্ক এগিয়ে যায় মাধ্যাকর্ষণহীন স্পেসের দিকে। মার্কের ওই 5 জন সঙ্গী রেডিওর মাধ্যমে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মার্ক অজ্ঞান হয়ে যায়। মার্কের যখন জ্ঞান ফিরে, তখন সে তার সঙ্গী 5 জনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়, এবং এটি দেখে পৃথিবী থেকে সমস্ত মানুষ অনেক বেশি খুশি হয়। কিন্তু এরপর আর একটি বিপদ দেখা যায়। মার্কের যে স্ক্রাফটটি ছিল, যে স্পেসক্রাফটটি ছিল, তার গতি এত বেশি ছিল যে সে ঠিক সময়ে তাকে ধরা যাবে না
এত বেশি স্পিড। তাই মার্ক তখন বলে তাদের ওই 5 জন সঙ্গীকে, আমি জিরো গ্র্যাভিটিতে পৌঁছে আমার যে স্পেস স্যুট আছে সেটিতে একটি ফুটো করে হাওয়াকে প্রেসার করে তোমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। কিন্তু বাকি 5 জন সঙ্গী তাকে এরকম করতে বাধা দেয়। এখানে মার্কের যে 5 জন সঙ্গী তারা নিজেদের স্পেসশিপে একটি অংশে বোম ব্লাস্ট করে, ফলে তাদের নিজেদের স্পেসশিপের স্পিড কিছুটা কমে যায়। এখন তারা নিজেদের চোখে মার্ককে তাদের দিকে এগিয়ে আসতে দেখে এবং এরপর ওই স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে। কিন্তু একটি সময় এই ফ্লাইং চেয়ারে বাঁধা যে দড়িটি ছিল সেটি শেষ হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত তার থেকে মার্কের দূরত্ব ছিল অনেক বেশি। এবার আর কোনো মতেই মার্ককে ধরা যাবে না। কিন্তু এবার মার্ক সেই কাজটি করে যেটি সে একটু আগে বলেছিল। সে নিজের স্পেস স্যুটে একটি ফুটো করে এবং হাওয়াকে প্রেসার করে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে তাদের কমান্ডারের দিকে। এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায়। কিন্তু যে দড়িতে কমান্ডারের চেয়ার বাঁধা ছিল সেই দড়িটি মার্ক ধরে ফেলে। অবশেষে মার্ক তার পুরনো সাথীদের কাছে আসতে সক্ষম হয়। যে স্পেসশিপে করে মঙ্গল গ্রহে এসেছিল সেই স্পেসশিপে করেই তারা পৃথিবীতে ফিরে আসে। মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।